হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। এক্সামের একটা স্ট্রিক্ট রুলস আছে, নো রিভিশন নো সিলেকশন। তুমি যদি রিভিশন করতে না পারো বা না চাও, সিলেকশন তোমার পসিবল নয়, ঠিক আছে? তো এক্সাম মোটামুটি ধরে রাখো আর 6 মাসের মধ্যেই কিন্তু কন্ডাক্টেড হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়ে গেছে, যার জন্যে এই লাস্ট 5 থেকে 6 মাস কিভাবে রিভিশন করা উচিত সেইগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আজকে এই ভিডিওতে আমি এই 5 মাসে কিভাবে হিস্ট্রি রিভিশন করবে এবং এক্সামে আসবে সেই রকম পয়েন্টসগুলো নিয়ে। রিভিশন মানে বইয়ের পাতা টু পাতা রিভিশন নয়, সেই পাতার মধ্যে, সেই পেজের মধ্যে কোন পয়েন্টসগুলো এক্সামে আসবে সেই পয়েন্টসগুলো নিয়ে কিভাবে তুমি রিভিশন নোটস বানাবে এবং সেখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ অ্যাড করবে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখবো, এই ভিডিওতে আমরা দেখবো, ঠিক আছে? ভিডিওটা কমপ্লিটলি দেখো, এই কারণেই বলছি, কারণ এই ভিডিওতে আমরা দেখবো বা শিখবো যে রিভিশন নোটস কিভাবে বানাতে হয়, আমরা লাইভে দেখবো, ঠিক আছে? এবং সেখানে কি ধরনের এমসিকিউজ, প্রিলিমসের জন্য আলাদা এমসিকিউজ এবং মেন্সের জন্য আলাদা এমসিকিউজ কিভাবে সেখানে অ্যাড করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। তো যাই হোক, সবার আগে মানে সেই সব জিনিস দেখার আগে তোমাকে কয়েকটা শকিং ডেটাস আমি দেখাচ্ছি এবং প্রবলেমটা দেখাচ্ছি, না হলে তুমি বুঝতে পারবে না যে কেন রিভিশন নোটসের দরকার হয়, রিভিশন কিওয়ার্ডস, রিভিশন এমসিকিউজের দরকার হয়। দেখো, প্রত্যেক বছর মানে হচ্ছে যখনই WBCS হয়, ফর্ম ফিল আপ মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখ ছেলে মেয়ে করে। প্রিলিমসে বসে 1 লাখ থেকে 1,20,000, ঠিক আছে? প্রিলিমস ক্লিয়ার করে 10,000 থেকে 12,000 এবং মেন্সে অ্যাটেম্প্ট দেয় 8,000 থেকে 9,500। এটা একটা অ্যাভারেজ ডেটা আমি তোমাদের দেখালাম, এর থেকে কিন্তু নাম্বারটা আরও কমই চলে যায়। এবার তুমি আমাকে বলো, 2 লাখ ফর্ম ফিল আপ হওয়ার পরে প্রিলিমসে এত কম সংখ্যক ছেলে মেয়ে বসছে, এর পিছনে কারণ কি জানো? কারণ দেখো, সিলেবাস তো সবাই কোনো না কোনোভাবে পড়ে ফেলে, বই সবাই কিনে ফেলে, কিন্তু পরীক্ষার আগে গিয়ে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট এটাই বুঝতে পারে যে আমি পড়ে তো অনেক কিছু নিয়েছি কিন্তু আমার কিছু মনে নেই। পরীক্ষার আগের সপ্তাহে, আগের মাসে এসে দেখে আমার এত কিছু রিভিশন করার বাকি। তাহলে যারা আজকে প্রিলিমস ক্লিয়ার করছে, মনে রাখবে এই সংখ্যক ছেলেমেয়েরা, এই 2 লাখের মধ্যে এই সংখ্যক ছেলেমেয়েরা রিভিশন করছে, আর আরও ভালো রিভিশন করছে যারা এই মেন্সে বসছে। কারণ দেখো, প্রিলিমস ক্লিয়ার করছে 12,000 ছেলে মেয়ে, কিন্তু এই মেন্স বসছে 9,500, তার মানে 12,000-এর মধ্যেও আবার মেন্সে গিয়ে অনেকে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের ঘাটতি কোথায়? তাদের প্রিপারেশনে ঘাটতি নয়, তাদের ঘাটতি রিভিশনে। যার জন্য রিভিশনের ওপরে এই পরীক্ষার আগের 5-6 মাস ভালোভাবে জোর দাও, ঠিক আছে? আর এই প্রবলেমগুলো, রিভিশনের প্রবলেমগুলো কাদের আসে? একদম যারা ফ্রেশার্স, যাদের একদম কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের প্রিলিমস একবারও ক্লিয়ার হয়নি। মনে রাখবে, যাদের প্রিলিমস একবারও ক্লিয়ার হয়নি তাদের কিন্তু রিভিশনের অভাব আছে, তাদের প্রিপারেশনে ঘাটতি নেই। এইভাবে ডিমোটিভেটেড হয়েও না। এবং যারা পড়ার টাইম বেশি পায় না, অর্থাৎ কি না, ওয়ার্কিং প্রফেশনালস হতে পারে, বা যারা টিউশন পড়ায়, বা যারা কোনো কাজকর্মের মধ্যে যুক্ত, ঠিক আছে, বা যারা কোনো না কোনোভাবে হাতে বেশি টাইম পায় না, তারা রিভিশন করতে পারে না। তাহলে এই 3 ক্যাটাগরিজ ছেলে মেয়েদের মধ্যে কিন্তু রিভিশনের অভাব দেখতে পাওয়া যায়। আর এই অভাবটাকে ফিল আপ করার জন্য, যাদের রিভিশন করার একদম টাইম নেই, তাদের জন্য আমাদের একদম নিউলি লঞ্চ একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম। WBCS নিত্য প্রগতি, বুঝতে পারছো? নিত্য প্রগতি তার মানে প্রত্যেক দিন তোমার উন্নতি, তোমার প্রিপারেশনের উন্নতি, তোমার রিভিশনের উন্নতি, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওপরে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কি দেবো না, রিভিশন নোটস দেবো। তার সঙ্গে মানে তুমি হ্যান্ডমেড সব পেয়ে যাবে, তোমাকে বাড়িতে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এই প্রোগ্রামটায় জয়েন করবে এবং উইকলি যে মেটেরিয়ালসগুলো আপলোড হবে সেগুলো তুমি ডাউনলোড করবে, সেগুলো তুমি পড়বে, রিভিশন ওয়াইজ তুমি পড়বে, তোমার বই না পড়লেও চলবে, এবং তার সঙ্গে প্রিলিমসের এবং মেন্সের যে এমসিকিউজ অ্যাড করা থাকবে নোটসের সঙ্গে, সেগুলো দেখে নেবে, দ্যাটস ইট।
এই নিত্য প্রগতির ডিটেলসের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই নিত্য প্রগতির মধ্যে 50 সেকশনাল মক টেস্ট থাকবে এবং 10 ফুল মক টেস্ট থাকবে এই সমস্ত মেটেরিয়ালসের সাথে। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের এই ব্যাচটাকে তুমি এনরোল করতে পারো। তাহলে এই তো ছিল আমাদের প্রথম পার্ট। এবার আমরা শিখে নেব যে কিভাবে, কিভাবে নোটস মেকিং করতে হয়, রিভিশন নোটস মেকিং করতে হয় এবং সেই নোটসের মধ্যে কোন কোন পয়েন্টসগুলোকে আমরা ইনক্লুড করব উইথ প্রিলিমসের জন্য এমসিকিউজ এবং মেন্সের জন্য এমসিকিউজ। এটা আমাদের একটা ডেমো নোটস, আমি ডেমো নোটসেই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমরা এটা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস হিস্ট্রির এই চ্যাপ্টারটা থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস এটা আমাদের একটা ডেমো নোট, ঠিক আছে? কি কি তুমি অ্যাড করবে তোমার রিভিশন নোটসের মধ্যে? সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে এরকম পয়েন্ট ওয়াইজ রিভিশন নোটস বানাতে হয়, পয়েন্ট ওয়াইজ, ঠিক আছে? একদম তোমার প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু রিভিশন নোটস হয় না। তো ইউরোপিয়ানদের আগমন, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, তাহলে সবার প্রথমে কে ছিল আমাদের? না, ভাস্কো ডা গামা, পর্তুগিজ নাবিক, তিনি আমাদের দেশে এসেছিলেন এবং তিনি কত সালে এসেছিলেন? না, 1498 সালে। ইউরোপীয় প্রভাবের এখান থেকেই সূচনা হয়, ঠিক আছে? তারপরে কি না, আদার ইউরোপিয়ানস আসছে, ঠিক আছে? তারপরে আদার ইউরোপিয়ানস আসছে। সেই আদার ইউরোপিয়ানস পাওয়ার কারা? না, ডাচ, ইংলিশ, ঠিক আছে, ফ্রেঞ্চ, এরাও আসতে পারে। সবাই মিলে কি না ট্রেড ডোমিনেন্স এবং টেরিটোরিয়াল কন্ট্রোল নিয়ে প্রতিযোগিতা করতে থাকে। ট্রেডিং পোস্ট এবং কলোনিস তারা তৈরি করে, ঠিক আছে? ব্রিটিশ অ্যাসেন্ডেন্সি, অর্থাৎ কি তারা ধীরে ধীরে ব্রিটিশ শক্তি সব থেকে প্রভাবশালী হয়ে উঠতে থাকে। ভারতীয় ইতিহাসের একটা নতুন সূচনা হয়, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করছি। এখানে কিন্তু কোনো উল্টোপাল্টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করছি না, প্রত্যেকটা দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করছি, যে ধীরে ধীরে ব্রিটিশ শক্তি সব থেকে প্রভাবশালী হয়ে যায়, এটসেট্রা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, যেটা কোশ্চেন আসার মতো। ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, সমাজের পরিবর্তন আসে, অর্থনীতিতে গভীর প্রভাব পড়ে, রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, এটাও আমরা দেখে নিলাম। এবার মন দিয়ে দেখো নোটটা কিভাবে যাচ্ছে। এবার আমরা একটা ছোট্ট ম্যাপ এখানে অ্যাড করেছি, এটা আমাদের নিত্য প্রগতির নোটস, ডেমো নোটস। এটা তো একটা ডেমো, মানে এটা একটা কি না ট্রেলার, এখনও তো গোটা পিকচার আমাদের ওই নিত্য প্রগতি তোমার কোর্সটার মধ্যে আছে। সেখানে আমরা এরকম একটা কি না ম্যাপ সেট করে দেবো, সেখানে তুমি ম্যাপ থেকেও দেখতে পারবে, কারণ ম্যাপ আমাদের মাথায় তাড়াতাড়ি সেট হয় যে কিভাবে আমাদের কোথায় কোথায় কোন কোন ইউরোপিয়ান পাওয়ার্স তাদের ঘাঁটি গেড়েছিল, ঠিক আছে? এই সমস্ত কিছু এর মধ্যে রাখতে হয়, অর্থাৎ রিভিশন নোটসের মধ্যে। এবার দেখো পর্তুগিজ ভয়েজ কেন আমাদের ইন্ডিয়াতে এসেছিল? রোমান এম্পায়ারের পতন এবং 1453 সালে কনস্ট্যান্টিনোপল দখলের পর আরব, ইজিপ্ট ও পার্সিয়াতে প্রভাব বিস্তার করে। আরবরা ইজিপ্ট এবং পার্সিয়াতে প্রভাব বিস্তার করে এবং ইন্ডিয়ার বাণিজ্যে পথ নিয়ন্ত্রণ করে নেয়। এর ফলে ইউরোপিয়ানসরা ইন্ডিয়ার সাথে সরাসরি যোগাযোগ হারায় এবং ইন্ডিয়ান কমোডিটির সহজলভ্যতা কমে যায়। এই দেখো মাত্র 3 থেকে 4 লাইনে আমরা কিন্তু কারণটা জেনে নিলাম যে পর্তুগিজ বা ইউরোপিয়ান পাওয়ার্স কেন আমাদের ইন্ডিয়াতে এসেছিল, কেন তারা ইন্ডিয়াতে আসলো, অ্যাডভেন্টটা কেন ঘটলো, তার পিছনে আসল কারণ কি ছিল? না, আরব রিলেটেড তাদের কারণ ছিল। দেখলে রিভিশন নোট এরকম হয়, রিভিশন নোট ঠিক এইরকমভাবে বুলেট পয়েন্ট দিয়ে বানাতে হয়। স্পিরিট অফ ভয়েজ, 1500 শতকে রেনেসাঁসের প্রভাব এবং শিপ বিল্ডিং এবং নেভিগেশনের উন্নতির ফলে ইস্টের দিকে অ্যাডভেঞ্চারাস সি ভয়েজের প্রবল আগ্রহ দেখা দেয়। তাহলে দেখো স্পিরিট অফ ভয়েজ, ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যোগ করেছি, যে রেনেসাঁস হয়েছিল, শিপ বিল্ডিং হয়েছিল ইউরোপে, নেভিগেশন হয়েছিল, তাই না? তো এই সব কারণে, অর্থাৎ তার আগে কি ঘটেছিল আমাদের? তার আগে ঘটেছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব, তাহলে সেইটার রেফারেন্স নিয়ে আমরা এটা অ্যাড করে নিলাম। এবার ট্রিটি অফ বলছে ট্রডেসিলাস, ট্রিটি অফ টোর্ডেসিলাস 1494 সালে হয়েছিল। নন খ্রিস্টিয়ান বিশ্বকে স্পেন এবং পর্তুগালের মধ্যে ভাগ করা হয়। স্পেন পায় পশ্চিমাঞ্চল এবং পর্তুগাল পায় তোমার পূর্বাঞ্চল। এর ফলে ইন্ডিয়ার জলে পর্তুগিজের প্রবেশ পথ তৈরি হয়। এই দেখো কেন ইন্ডিয়ার জলে পর্তুগিজের প্রবেশ পথ কেন তৈরি হয়, এটা মেন্সের পার্সপেক্টিভ থেকে, তার মানে একটা নোটসের মধ্যে যেমন প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টস এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান গ্যাদার করা হয়েছে, মেন্সের জন্যও কিন্তু ইনফরমেশান গ্যাদার করা হয়েছে। আমরা এইভাবেই নিত্য প্রগতি প্রোগ্রামে এইভাবেই আমরা নোটস বানাচ্ছি এবং স্টুডেন্টদের যারা এনরোল করেছে তাদেরকে আমরা প্রোভাইড করছি। দ্যাট ইজ ওয়াই তোমরা কেউ লেট করো না, যাদের হাতে টাইম কম রিভিশন দেওয়ার
তারা এই 5-6 মাস টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করো, WBCS নেমে যাবে। এবার আমরা দেখবো কি, তাহলে আমরা সবার প্রথমে ইন্ট্রোডাকশন দেখে নিলাম। এবার আমরা দেখবো পর্তুগিজ গভর্নর্স কারা আছে। ভাস্কো দা গামা, তাহলে ভাস্কো দা গামা 1498 থেকে 1501 সাল, ঠিক আছে। 20 মে অর্থাৎ 20 মে 1498 ভাস্কো দা গামা প্রথমবার কালিকাট বা কোঝি করে বন্দরে এসে পৌঁছান। হিন্দু রুলার জামোরিন তাকে স্বাগত জানান। তার রাজ্যের সমৃদ্ধি নির্ভর করতো এই বাণিজ্যের ওপরেই, কিন্তু মালাবার কোস্টে আরব ট্রেডার্সরা পর্তুগিজদের প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আতঙ্কিত হয়। দেখো এই যে ছোট ছোট পয়েন্ট, যে কে তাকে স্বাগত করেছিল, কারা তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভাস্কো দা গামার উদ্দেশ্য ছিল কি না ইস্টার্ন ট্রেড এবং ইস্টার্ন ট্রেডে মনোপলি করা এবং আরবদের সরিয়ে দেওয়া। তাহলে ভাস্কো দা গামার কি উদ্দেশ্য ছিল, আর আরবরা কেন তার তোমার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 1501 সালে তিনি আবার ইন্ডিয়াতে আসেন, কিন্তু জামোরিন আরবদের বাদ দেওয়ার প্রচেষ্টায় বিরোধিতা করেন। কিন্তু পরের বার যখন তিনি আসেন, ঠিক আছে, প্রথমে তো চলে গিয়েছিলেন, তারপরে আবার যখন এসেছিলেন তখন কিন্তু জামোরিন তাকে আর হেল্প করেনি। ব্যাস এই কটা পয়েন্টই আমরা ভাস্কো দা গামা থেকে পড়বো, ঠিক আছে। তাহলে দেখছো রিভিশন নোটস কি চটপট বুলেট পয়েন্টসে লেখা থাকবে। এবারে ফ্রান্সিসকো দি আলমেদিয়া, অর্থাৎ কি ভাস্কো দা গামার পরে যে এসছিল আমাদের ইন্ডিয়াতে পর্তুগিজ নাবিক, তাহলে 1505 সালে ফ্রান্সিসকো দি আলমেদিয়াকে প্রথম পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া করা হয়। তার মিশন ছিল পর্তুগিজ ইনফ্লুয়েন্স বাড়ানো এবং মুসলিম ট্রেড ধ্বংস করা। জামোরিন ও ইজিপ্টের মামেলুক সুলতান তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাহলে জামোরিনও কিন্তু তারও প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এক্সামে কোশ্চেন আসতে পারে। মামেলুক সুলতানরা তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 1507 সালে ব্যাটেল অফ ডিউতে পর্তুগিজে প্রথম পরাজিত হলেও 1508 সালে প্রতিশোধ নেয়। তাহলে ব্যাটেল অফ ডিউ, এই দেখো এই যে পয়েন্টসগুলো আমরা নোটসের মধ্যে কভার করছি, এগুলোই এক্সামে আসবে। এক্সামে তোমাকে এমন কিছু কোশ্চেন করে দেবে না যেটা জানার বাইরে, সেখান থেকে কোশ্চেন আসবে না, কিন্তু যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে প্রিলিমস এবং মেন্সে, আমরা বোথ ইনফরমেশন কভার করার চেষ্টা করেছি এই নোটসের মধ্যে। এটা তো ডেমো নোটস, অ্যাকচুয়ালি এটা ডেমো নোটস। আমাদের অরিজিনাল নোটসে আরও ভাস্ট এবং এর মধ্যে আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে। আলমেদিয়ার ব্লু ওয়াটার পলিসি, তার মানে দেখো তোমার মাথায় ঢুকে গেল রিভিশন নোটস থেকে যে ব্লু ওয়াটার পলিসি কে ইন্ট্রোডিউস করেছিল, আলমেদিয়া করেছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ওশানে পর্তুগিজদের সমুদ্র শক্তি প্রতিষ্ঠা করার জন্য। তাহলে ব্লু ওয়াটার পলিসি কে করেছিল এবং কেন করেছিল সেটাও আমরা এখানে রিভিশন নোটসের মধ্যে পেয়ে গেলাম। কার্টাজ সিস্টেম করেছিল তিনি, ঠিক আছে, এটা ছিল এক ধরনের নৌ বাণিজ্য লাইসেন্স ট্রেড পাস যা পর্তুগিজরা ইন্ডিয়ান ওশানে চালু করেছিল। তাহলে আলমাদিয়ার টাইমে এইগুলো হয়েছিল। তাহলে আলমাদিয়া থেকে এগুলোই আমরা জাস্ট পড়বো, আলমাদিয়া থেকে এগুলোই পড়বো, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। রিভিশন নোটস মানে এটাই, ঠিক আছে। এরপরে আসছে আলবুরকাক, আলফানসো দি আলবুরকাক, তিনি 1509 থেকে 1515 সাল পর্যন্ত। তাহলে ফ্রান্সিসকো দি আলমাদিয়ার পরে আলবুরকাক গভর্নর হন। তিনি ইন্ডিয়ান ওশানের প্রবেশপথে গুরুত্বপূর্ণ জায়গায় পর্তুগিজ বেস স্থাপন করেন, এটা আমাদের রিভিশন নোটসে আছে। অন্য জাহাজের জন্য পারমিট সিস্টেম চালু করেন, যেটার নাম কার্টাজ সিস্টেম। 1510 সালে তিনি গোয়া সুলতান ও বিজাপুরের কাছ থেকে দখল করে নেন। তাহলে গোয়া সুলতান অফ বিজাপুরের কাছ থেকে দখল করে নেন। এটি ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের পর ইন্ডিয়াতে প্রথম স্থায়ী ইউরোপিয়ান কন্ট্রোলেই। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা কিন্তু এখানে কভার করেছি, এগুলো মেন্সে আসার জন্য ইম্পর্টেন্ট। প্রিলিমসের থেকে কোশ্চেন আসতেই পারে এবং আসবে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স থেকে 2-3টে কোশ্চেন আসে। পর্তুগিজ তো খুবই ইম্পর্টেন্ট, মানে ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ, ড্যানিশ এগুলোর থেকেও ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই পর্তুগিজ। আলবুরকাকের সময় পর্তুগিজ পুরুষরা ইন্ডিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করে ল্যান্ডলর্ড, আর্টিসান, ক্রাফটসম্যান, ট্রেডার হিসাবে। এই দেখো এই কোশ্চেনটা যেমন আসতে পারে, তাই তো, যে কোন পর্তুগিজ গভর্নরের আমলে, ঠিক আছে, কোন পর্তুগিজ গভর্নরের আমলে পর্তুগিজরা, ঠিক আছে, পুরুষরা বিশেষ করে ইন্ডিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করে ল্যান্ডলর্ড, আর্টিসান, ক্রাফটসম্যান এবং ট্রেডার্স হিসাবে। তোমাকে বলতে হবে আলবুরকাক। তার শাসনকালে সাথী সিস্টেম বিলোপ করার চেষ্টা করা হয়। তাহলে ইংরেজদের আগে, ঠিক আছে, ইংরেজদের আগে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড বেন্টিকের আগেও কিন্তু সতী সিস্টেমকে বিলোপ করার চেষ্টা করা হয়েছিল, পর্তুগিজের আমলে করেছিল আলবুরকাক। তাহলে আলবুরকাক থেকে যদি কোশ্চেন আসে এই পয়েন্টসগুলোর উপরে আসবে। দ্যাট ইজ ওয়াই এইভাবে রিভিশন নোটস বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আলবুরকাকের পরে দেখো নিনো দা কুনহা, ঠিক আছে, 1529-1538 তিনি হেডকোয়ার্টার্স কোচিন থেকে গোয়াতে সরান। ভালো কোশ্চেন যে নিনো দা কুনহা, অর্থাৎ এটা আসতে পারে যে কোন পর্তুগিজ গভর্নরের সময় হেডকোয়ার্টার কোচিন থেকে গোয়াতে সরানো হয়, না নিনো দা কুনহার সময়, ঠিক আছে। 1534 সালে বাহাদুর শাহ অফ গুজরাটের কাছ থেকে পর্তুগিজরা বেসিনের আশেপাশে দ্বীপ দখল করে নেয়। আচ্ছা, কিন্তু হুমায়ুন গুজরাট থেকে সরে যাওয়ার পর
ঠিক আছে। বাহাদুর শাহ পর্তুগিজদের মধ্যে সংঘাত দেখা দেয়। 1537 সালে পর্তুগিজরা বাহাদুর শাহকে হত্যা করে। এই দেখো, এই যে প্রত্যেকটা পয়েন্টস এখানে ইম্পর্টেন্ট, তাহলে আমরা এগুলো দেখে নিলাম। তিনি বেঙ্গলে পর্তুগিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, হুগলিকে তাদের হেডকোয়ার্টার বানায়। তাহলে হুগলিকে কাদের হেডকোয়ার্টার বানায়, মানে কোন গভর্নরের সময়, তোমাকে বলতে হবে কুনহার সময়। এবার হচ্ছে পর্তুগিজদের, তাহলে দেখো গভর্নরগুলো কিন্তু আমরা ঝপাঝপ পড়ে নিলাম, তাই তো, আমাদের রিভিশন নোটসের মধ্যে। ডিক্লাইন অফ পর্তুগিজদের ডিক্লাইনের কারণ কি ছিল না, 1800 শতকে ইন্ডিয়াতে পর্তুগিজদের কমার্শিয়াল ইনফ্লুয়েন্স অনেক কমে যায়। ইজিপ্ট, পার্সিয়া, নর্থ ইন্ডিয়াতে শক্তিশালী ডাইনেস্টি গড়ে উঠতে শুরু করে। মারাঠাসরা তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। 1739 সালে মারাঠাস পর্তুগিজদের থেকে সলসেট এবং বেসিন দখল করে নেয়। পর্তুগিজদের ধর্মীয় নীতি, হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল। তারা হিন্দু সমাজে খ্রিস্টিয়ানিটিতে জোর করে ধর্মান্তর করার চেষ্টা করে, ক্ষোভ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই সব কারণে পর্তুগিজদের কিন্তু যে ডিক্লাইন সেটা সম্ভব হয়। সিগনিফিকেন্স অফ দ্য পর্তুগিজরা যে আমাদের ইন্ডিয়াতে এসেছিল তার গুরুত্বপূর্ণতা কি কি, ঠিক আছে। আচ্ছা ধরো আমি এটাকে একটুখানি বড় করে নিই, তাহলে তোমাদের কাছে আরও ব্যাপারটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, তা দেখো, এমার্জেন্স অফ নেভাল পাওয়ার। পর্তুগিজদের আগমনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রথমবার নেভাল পাওয়ারের প্রভাব দেখা যায়। শুরু হয় ইউরোপিয়ান এরা। ওন সিস্টেম, তারা ইন্ডিয়ান ওশানে বিদ্যমান ট্রেড সিস্টেম উপেক্ষা করে ডোমিনেন্স স্থাপনের চেষ্টা করেছিল। মিলিটারি ইনোভেশন, 1600 শতকে মালাবারে পর্তুগিজরা নতুন ধরনের অস্ত্রকৌশল ব্যবহার করে, যেমন বডি আর্মার, ম্যাথলক মেন এবং জাহাজ থেকে নামানো গানস। তাহলে দেখো এই যে পয়েন্টসগুলো, তাই না, আমরা যে আমাদের রিভিশন নোটসের মধ্যে ইনক্লুড করছি নিত্য প্রগতি কোর্সের মধ্যে, তুমি এই সমস্ত পয়েন্টসগুলো হ্যান্ডমেড পেয়ে যাবে, তোমাকে 10টা বই ঘাঁটতে হবে না, তাই না। আর এই রিভিশনগুলো করে চলে গেলেই কিন্তু পরীক্ষায় মানে তুমি কমন পেয়ে যাবে। মেরিটাইম টেকনিক্স, তাদের মাল্টি ডেক শক্তপোক্ত শিপ আটলান্টিক গ্লেজ যে বহন করতে পারতো, এগুলো মেরিটাইম টেকনিক্সের মধ্যে। অর্গানাইজেশন স্কিলস, তারা রয়্যাল আর্সেনালস, ডকইয়ার্ডস, ম্যাপিং, পাইলট ট্রেনিং এগুলো নিয়মিত চালু করেছিল। রিলিজিয়াস পলিসি খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখো। শুরুতে হিন্দুদের প্রতি টলারেন্ট থাকলেও পরে তারা কঠোর হয়ে ওঠে এবং গোয়াতে ইনকুইজিশন শুরু করে। তাহলে রিলিজিয়ান পলিসিতে তারা কঠোর হয়ে যায়। লক্ষ্য কি না, খ্রিশ্চিয়ানিটি প্রচার করা, মুসলিমদের উপর নির্যাতন করা, হিন্দুদের বিরক্ত করা, এই সব কাণ্ডগুলো তারা করেছিল। ঠিক আছে, এগ্রিকালচার থেকে কোশ্চেন আসে, ইভেন ইউপিএসসিতেও আমি দেখেছি এগ্রিকালচার থেকে কোশ্চেন আসে। এগ্রিকালচারাল ইন্ট্রোডাকশন, আমেরিকা থেকে ইন্ডিয়াতে অনেক নতুন ফসল আনে, যেমন চিলিজ, পটেটোস, টমেটোস, ক্যাশিউ নাটস, পাইনাপেলস, পেপেয়া, এগুলো ভারতীয় কৃষি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাহলে এর ওপরে কোশ্চেন আসতে পারে যে কোন ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদের যে পর্তুগিজরা তারা এনেছিল। পর্তুগিজ কন্ট্রিবিউশন, তারা আমেরিকা থেকে নতুন ফল ইন্ডিয়াতে এনেছিল, যেমন পেপেয়া, পাইনাপেল, ক্যাসিউ, টোব্যাকো, পটেটো, টমেটো, চিলিজ এটসেট্রা। এমনকি গোয়াভাও আমেরিকার অরিজিন ফ্রুট এবং পর্তুগিজরা ইন্ডিয়াতে প্রথম পরিচয় করায় এই গোয়াভা। এর উপরে তো ডাইরেক্ট কোশ্চেন এসছে। তাহলে এই দেখো, সবার প্রথমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান গ্যাদার করে একটা রিভিশন নোটস বুলেট পয়েন্টসে পয়েন্ট করে করে সাজিয়ে নিলাম, যেন পড়তে সুবিধা হয়, মানে মোবাইলেই যেন পড়তে সুবিধা হয়, তুমি যদি এটাকে প্রিন্ট নাও করাও। এইবার দেখো প্রিলিমসের জন্য কোয়েশ্চেন। ভাস্কো দা গামা প্রথম কোন শহরে 1498 সালে পৌঁছান? আমরা সকলেই জানি যে বি অপশন, কালিকট বা কোজিকোড়ে। ঠিক আছে, 1498 সালের 20 মে। ভাস্কো দা গামার সময় কালিকটের শাসক কে ছিল? জ্যামোরিন ছিল। ঠিক আছে, আমরা নোটস পড়ার পরেই দেখে নিচ্ছি। আলমেদিয়ার পর গভর্নর কে হন? আলমেদিয়ার পর গভর্নর হন আলবুরকাক। ঠিক আছে, আচ্ছা তারপর কি, কোন ইন্ডিয়ান টেরিটরি আলবুরকাক 1510 সালে অধিকার করে নেন? না গোয়া অধিকার করে নেন, আমরা দেখেছি বিজাপুরের শাসকের কাছ থেকে। আচ্ছা, এবার মেন্সের জন্য কোশ্চেন আমরা অ্যাড করেছি। মালাবার কোস্টের আরব ট্রেডার্স ভাস্কো দা গামার আগমনে কেন চিন্তিত হয়েছিল? না তাদের ট্রেড ডমিনেন্স যা হারানোর সংখ্যা, তার মানে আরবদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, আমরা নোটসের মধ্যে পেয়েছি। তাহলে নোটস পড়ার পরে প্রিলিমস এবং মেন্সে আসার মতো যত কোয়েশ্চেন আছে তুমি সব পারবে। ইভেন তুমি যদি বই নাও পড়ো, শুধু এই নোটসটাও পড়ে যাও, তাও কিন্তু তুমি পরীক্ষায় ভালো একটা সুবিধা পাবে, কারণ এখানে আমরা কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছি। আচ্ছা নেক্সট দেখো, ভাস্কো দা গামা 1501 সালে ইন্ডিয়াতে ফিরে আসলে কোন সংঘাত দেখা দেয়? ভাস্কো দা গামা যখন ফিরে আসে তখন জামোরিন তার আরব মার্চেন্টের এক্সক্লুশনের প্রচেষ্টার বিরোধিতা করে। তাহলে এই বি হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো,
আলবুরকা কোন পলিসি চালু করে? আমরা সকলেই জানি যে কার্টাজ বা পারমিট সিস্টেম চালু করে। মেন্সের কোশ্চেন, এটা প্রিলিমসেও আসতে পারে। নেক্সট দেখো, আলবুরকাকে শাসনকালে সোশ্যাল রিফর্ম কি হয়েছিল? না সতী প্রথার বিলোপ হয়েছিল, তাই তো। নেক্সট দেখো, কনসিডার দ্য ফলোয়িং ফ্রুটস। এই দেখো ফ্রুটসের উপর কোশ্চেন। পেপেয়া, পাইনাপেল, গোয়াভা। পেপে, পাইনাপেল এবং গোয়াভা, এই তিনটে কোশ্চেন। হাউ মেনি অফ দ্য অ্যাবভ আর ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই দ্য পর্তুগিজ ইন দ্য 16th and 17th সেঞ্চুরি? তা আমরা তো দেখলাম নোটসের মধ্যে যে এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে যে পেপেয়া, পাইনাপেল, গোয়াভা, গোয়াভাও আমেরিকাতেই তোমার অরিজিন হয়েছিল। এই তিনটে প্রোডাক্টে কিন্তু এই পর্তুগিজরাই আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিল। তাহলে এখানে কোনটা হবে? অল দ্য থ্রি, অল দ্য থ্রি। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে না, সবার প্রথমে রিভিশন নোটস বানাতে হবে। রিভিশন নোটসের সাথে এইভাবে কিন্তু তোমাকে কোয়েশ্চেন অ্যাড করতে হবে। এটা আমরা হিস্ট্রির ওপর দেখালাম। এটা, এই নোটটা তুমি কোথায় পাবে? এই নোটটা, এই সেম নোটটা তুমি আমাদের ওয়েবসাইটে পাবে। আর যদি তোমার মনে হয় তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7872728272 এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাকে এই নোটটা শেয়ার করে দেবো। আমি বলবো যে এটা তো আমাদের একটা ডেমো নোট, তুমি, এটা তো ডেমো নোট, এটা তো আমাদের মেন নোট নয়। মেন নোটে এরকম আরও অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো এক্সামে আসবেই, তোমাকে বই পড়ার দরকার নাই। তো তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমাদের এই নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন করার জন্য, তাহলে পজিটিভলি হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা এরপরে প্রত্যেকটা সাবজেক্ট ওপরেই এই ধরনের তোমার 5 মাসের যে রিভিশন তোমার টেকনিক্স বা স্ট্র্যাটেজি সেটা শেয়ার করতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।